পরের দিন সকাল হতেই সে ছুটে যায় নৈহাটির বড় মার কাছে। কিন্তু বড় মার মন্দিরের সামনে পড়ে লম্বা লাইন, প্রচণ্ড ভিড়। সারা দিন লাইনে দাঁড়িয়েও বিজয় বড় মার দর্শন পায় না। মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কেশবপুর নামে এক গ্রামে সুজয় আর বিজয় দুই ভাই ছিল। তাদের বাবা মা মারা যাবার পর থেকে বিজয় তার দাদা বৌদির কাছেই থাকতো। দুই ভাই জমিতে চাষের কাজ করত, তার সাথে বিজয় তার পড়াশোনাও চালিয়ে যেত। একদিন সকালে, কি রে বিজয়, হলো তোর? তাড়াতাড়ি চল, আজ জমিতে অনেক কাজ আছে। হ্যাঁ দাদা, আমি একদম তৈরি, চলো। ঠিক তখনই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর বলে, এই নাও ধরো, এতে দুজনের মতো খাবার বেঁধে দেওয়া আছে, সময় মতো খেয়ে নিও। সুজয় সুজাতার হাত থেকে খাবার নিয়ে জমির দিকে চলে যায়। তারপর দুই ভাই মিলে জমিতে কাজ করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও প্রচণ্ড বাড়ে। আর ঠিক তখনই বিজয়, একটু জল খাবো। দাদা, দাদা, কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? বুকের বাঁ দিকটা কেমন যেন ব্যথা করছে। এই কথা বলতে বলতেই সুজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। গ্রামের আরও কিছু চাষি মিলে তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। যা বুঝলাম, এনার হাটে একটা সমস্যা দেখা দিয়েছে, আর তারই ফলে বিছানায় শয্যাশায়ী। ইনি কবে পুরোপুরি সুস্থ হবেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই প্রেসক্রিপশনে যা ওষুধ লেখা আছে তা নিয়মিত খাওয়াবেন, বাকি সবই উপরওয়ালার হাতে। এখন আমি চলি। এই কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। ওগো, এ তোমার কি হলো? তুমি ওঠো, কথা বলো। হে ভগবান, এখন আমার কি হবে? এই সংসারটা আমি কি করে চালাবো? তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি দাদার সেবা শুশ্রূষা করে দাদাকে ঠিক সুস্থ করে তুলব। আর দাদা যতদিন না সুস্থ হয়, এই সংসারের সব দায়িত্ব আমার। আমি সারা দিন রাত জমিতে কাজ করব, দাদার ওষুধের জোগাড় করব। তুমি কোনো চিন্তা করো না বৌদি। এরপর থেকে বিজয় সারা দিন কঠোর পরিশ্রম করে, সংসারের সব দায়িত্ব পালন করে, সাথে দাদারও নানা রকম সেবা করতে থাকে। কিন্তু তার দাদার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। একদিন জমি থেকে ফেরার সময় পাড়ার চায়ের দোকানে বিজয় শুনতে পায়, কি বলছিস কিরে রতন? নৈহাটির বড় মা এত জাগ্রত? হ্যাঁ রে, শুনেছি মন থেকে কেউ মাকে ডাকলে তার মনস্কামনা ঠিক পূরণ করে। বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। মাগো, মা তুমি সবাইকে এইভাবেই রক্ষা করো। চায়ের দোকানে এই সব কথা শুনে বিজয়ের মনে যেন এক আশার আলো জেগে ওঠে। পরের দিন সকাল হতেই সে ছুটে যায় নৈহাটির বড় মার কাছে। কিন্তু বড় মার মন্দিরের সামনে পড়ে লম্বা লাইন, প্রচণ্ড ভিড়। সারা দিন লাইনে দাঁড়িয়েও বিজয় বড় মার দর্শন পায় না। মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। বিজয় ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে। এ তোমার কেমন বিচার বড় মা? এত দূর থেকে মনে এত আশা নিয়ে তোমার কাছে ছুটে এলাম, তুমি আমায় দর্শনটুকুও দিলে না। এখন আমি আমার দাদাকে কি করে সুস্থ করে তুলবো? ও ভাই, বসে বসে এত কি ভাবছো? এই নাও, এই জল বাতাসাটুকু খেয়ে নাও। বিজয় মাথা তুলে দেখে তার সামনে একটি বউ জলের ঘটি আর বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে। বিজয় কিছু জিজ্ঞাসা না করেই জলের ঘটিটা নিয়ে ঢক ঢক করে জল খেতে থাকে, কারণ সে সত্যিই খুব ক্লান্ত ছিল। তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদি, আমার সত্যিই খুব জল পিপাসা পেয়েছিল। আচ্ছা, বুঝলাম। এখন বলো তো, এমন মন উদাস করে এখানে বসে আছো কেন? মনের কত আশা নিয়ে বড় মার দর্শন করতে এসেছিলাম। আমার দাদা খুব অসুস্থ, ভেবেছিলাম বড় মার পায়ের ফুল দাদার মাথায় ছোঁয়ালে দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কিন্তু বড় মা আমাকে খালি হাতেই ফিরিয়ে দিলেন। ওরে পাগল ছেলে,
বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। বড় মার দর্শন পেতে হলে যে মন্দিরে আসতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো স্থানে বসে মন থেকে বড় মাকে ডাকলেই তিনি সাড়া দেন। আর পুজোর ফুলের কথা বলছিস, গাছ থেকে ফুল তুলে বড় মার নাম করে সেই ফুল মাথায় ছোঁয়ালেই হবে। শুধু মনে ভক্তি আর বিশ্বাসটুকু রাখতে হবে। এই কথা বলেই বউটি পাশের একটি গাছ থেকে একটা জবা ফুল তুলে নিয়ে বিজয়ের হাতে দেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই